আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি নিজ চোখে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, যে কোনো দুর্যোগে জনগণের পাশে আছে সরকার। ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। ভেঙে যাওয়া বেড়ি বাঁধ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে। পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের 4 উপজেলা, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। যানজট দুর্ঘটনার জন্য সড়ক খাতের উন্নয়ন চোখে পড়ে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন, দেশ এগিয়ে গেলেও বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিম্নগামী। এত এগিয়ে গেল আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির বিভিন্ন কর্মসূচি। দেশ এখন দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে, বললেন মির্জা ফখরুল। এমপি আনার হত্যার তদন্ত শেষ পর্যায়ে কলকাতা থেকে ফিরে জানালেন গোয়েন্দা দলের প্রধান। পলাতক 2 আসামিকে ফেরাতে সমন্বিতভাবে কাজ করছে দুদেশ। ভারতের রেল ট্রানজিটের প্রস্তাবে ইতিবাচক সরকার। চুক্তির পূর্বে শুল্কসহ ন্যায্য হিস্যা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। রাষ্ট্র চেয়েছে হয়তো সরকার দেবে, কিন্তু এখানে আমাদের প্রাপ্যতাটা নিশ্চিত করতে হবে নেগোসিয়েশনের মাধ্যমে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে টি-20 বিশ্বকাপে হামলার হুমকি জঙ্গি গোষ্ঠী আইএসের। ভারত পাকিস্তান ম্যাচ সহ নাসাউ কাউন্টি ভেন্যুতে নিরাপত্তা জোরদার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব সহযোগিতা করবে সরকার ও আওয়ামী লীগ। বাড়িঘর নির্মাণ সহ ভুক্তভোগী কৃষকের পাশে আছে সরকার। পটুয়াখালীর খেপুপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম। পটুয়াখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ মিথুন, ছবি তুলেছেন পার্থ রায়। গেল রোববার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। টানা 2 দিনের তাণ্ডবে বিলীন হয়েছে ঘরবাড়ি, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত, খামার, ব্যবসা প্রতিষ্ঠান, সড়কপথ, সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এই জেলায় প্লাবিত হয়েছে 9,000 পুকুর, হাজারো ঘের, বেড়িবাঁধ ভেঙে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হেলিকপ্টারে এসে স্বচক্ষে দেখেন দক্ষিণাঞ্চলের মঠবাড়িয়া ও পাথরঘাটার পরিস্থিতি। সেই সব অধিকার আমাদেরকে। এরপর পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মোজারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে, যেখানে তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই অপেক্ষায় অসহায় উপকূলবাসী। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সরকার প্রধান। স্থানীয়দের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। শিগগিরই মেরামত করে দেওয়া হবে দুর্যোগে ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট আর বাঁধ। এই দুর্যোগের সময় মানুষের পাশে সকলে দাঁড়িয়েছেন। কাজে এই দুর্যোগের আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখার জন্য। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাটে ব্রিজ নির্মাণের ফলে সহজ হয়েছে উপকূলের যোগাযোগ, যা ভূমিকা রেখেছে দুর্যোগ মোকাবেলায়। এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো। অবহেলিত দক্ষিণাঞ্চলে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কিভাবে কাটিয়ে উঠবে তাই নিয়েই দুশ্চিন্তায় উপকূলের মানুষ। অবশ্য রিমাল আঘাতের 4 দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর অনেকটা আশ্বস্ত করেছে স্থানীয়দের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যা যা করা দরকার তাই করবে সরকার। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, কলাপাড়া, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপকূলের বেড়িবাঁধ, খুলনার কয়রা সহ বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। দুর্বিষহ দিন কাটছে দুর্গতদের। অনেকে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করছেন। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। খুলনার কয়রায় রিমাল আঘাতের ক্ষতচিহ্ন। দশালিয়া এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে এখনো। এতে উপজেলার আটরা, গোবিন্দপুর, জয়পুর সহ অন্তত 12টি এলাকার মানুষ পানিবন্দী, কাটাচ্ছেন দুর্বিষহ সময়। নিজেরাই নেমে পড়েছেন বাঁধ মেরামতে। পাইকগাছার বেলুটি ইউনিয়ন ও দাকপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নেও ক্ষতি হয়েছে বাঁধের। সময় মতো যদি খেয়াল করতো, এখানে যে এসও সাহেব আছেন, এনার তদারকি অত্যন্ত নাজুক। যখনই ভেঙে যায় তখনই আমাদের এলাকার মানুষ দিয়েই বেশি এটা সংস্কার করা হয় এবং আমরা পানির থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি। প্রতি বছর ভেঙে গেলে একটা ঘর বাঁধিয়ে একটা গরিব মানুষ সে ঘরে তৈরি করে উঠতে পারে না। কয়রায় দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। আমরা যার মন্ত্রণালয় যে সমস্যাগুলি হয়েছে, আমরা এই সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ রিপোর্ট প্রধানমন্ত্রী দিব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু করব। বাঁধ ভেঙেছে পিরোজপুরেও। টগরা, মরবাছুয়া সহ বিভিন্ন স্থানে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইন্দুরকানি ও মঠবাড়িয়ার বেশ কিছু এলাকা পানিবন্দী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বসতঘর, আসবাবপত্র, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। টেকসই বাঁধের দাবি স্থানীয়দের। ঘরটার সব ভাঙে চুরে গেছে এবং আমাদের বাসন কোসন যা কিছু ছিল মালামাল কিছুই আমরা পাই নাই। ৪৮ ঘন্টা বন্যা একভাবে চলতে আছে। এই জায়গার মানুষ অসহায় পর্যন্ত কেউ ভাত পানি রাঁধতে পারতেছে না। পাডা পাইলিং শক্তভাবে পাডা পাইলিং দেওয়ার দরকার। পাডা পাইলিং না দিলে এই ভেরি ব্যাগ টেকবে না কিছুতে। বরগুনাতেও ভাঙা বাঁধ নিয়ে দুশ্চিন্তায় উপকূলের মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সিলেটের 4 উপজেলায়। প্লাবিত এলাকাগুলোয় চলছে উদ্ধার তৎপরতা। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসন বলছে, মানুষের দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে সকল ব্যবস্থা। পরিস্থিতির অবনতি হলে ডাকা হবে সেনাবাহিনী। জৈন্তাপুর উপজেলা সদরের পাশের এই গ্রামে গভীর রাতেই বাড়িঘরে ঢুকে পড়ে পানি। রাতভর শঙ্কায় কাটলেও সকালে ঝুঁকি নিয়ে উঁচু স্থানে যাওয়ার চেষ্টা ভুক্তভোগীদের। যারা আগে গ্রাম ছেড়েছেন তারা ভুগছেন খাবার সংকটে। সব লয়ে গেছে কি, আমরা কাল থেকে উপবাস, কোনো সাহায্য পাইছি না। এলাকার মানুষে গিয়ে মানুষের বাঁচিয়ে আনছে, কিছু আশ্রয় নাই, খানি নাই। কালকে থেকে গিদার পেটের গিদার মরতাছি ভাই। কালকে সকাল থেকে আমরা পেটে কোনো খানি নাই, প্লাস খুব কষ্টে আছি আমরা। উপজেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরের এই গ্রামে উদ্ধার তৎপরতা শুরু হয় সকাল থেকে। নিজেদের শেষ সম্বল নিয়ে উঠে পড়েন অজানার পথে। মানুষ টানি টানি আনতাছি, ছোট ছোট বাচ্চান বাড়িতে হয়েছে ভাই, সব ভিজিয়া যার, বাড়ি ডুবিয়া যার। আমরার বাড়িত সমর সমান পানি আসলো, কোনো প্রশাসন আইছে না আমরা ফায়ার সার্ভিস সাহায্য করার লাগি। পাশের বাড়িতে যা যান বাঁচাছে, সারা রাতে পানির মধ্যে দাঁড়াইয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্যার। সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলা সদরের সাথে কানাইঘাট উপজেলার যান চলাচল বন্ধ। সদরের বাজারগুলোতেও হাঁটু পানি, কোথাও আবার কোমর সমান। রাতকে বেশি বাড়িছে, এখন একটু কম হইলে এরপরেও নিরাপদ নাই। রাত্রে পানি উঠছে, এখন গরু আছে আপনার কোমর পানি। রাত প্রায় 3টা থেকে শুরু করে আজ সকাল 7টা 8টা অবধি প্রচুর বৃষ্টি হওয়ায় 9টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলা। পানিবন্দী প্রায় 2.5 লাখ মানুষ। জকিগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্লাবনের খবর পেয়ে উপজেলাগুলো পরিদর্শন করছেন জেলা প্রশাসক। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। মানুষ পানিবন্দী হয়েছে। জৈন্তাপুর এবং কানাইঘাটে একটু পরিমাণটা বেশি, গোয়াইনঘাটেও আছে। তো আমরা এখানে উদ্ধার কার্য পরিচালনা করছি। পানি উন্নয়ন বোর্ড বলছে এই পরিস্থিতি আরো 2-3 দিন থাকতে পারে।
মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে গেলেও বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিম্নগামী, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ সড়ক যোগাযোগ সংক্রান্ত এক বৈঠকে একথা বলেন তিনি। ঈদের পর যেন সড়ক দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। বলেন, যানজট ও দুর্ঘটনার জন্য সড়ক খাতের উন্নয়ন চোখে পড়ে না। ঈদুল আজহায় সড়ক যাত্রা নিরাপদ রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যার যার এরিয়া সবাই সক্রিয় থাকবেন। বৈঠকে যানজট নিরসনে বিভিন্ন নির্দেশনা দেন মন্ত্রী। কোরবানির ঈদের পর সড়ক দুর্ঘটনা রোধে সজাগ থাকতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান তিনি। ঈদের পর অনেকগুলো দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটেছে, যেটা অবিশ্বাস্য, এবং এ নিয়ে সংসদও ছিল উদ্যুক্ত। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন খাতের বিভিন্ন নেতারাও। তাদের সামনেই সড়ক ও পরিবহন মন্ত্রী তুলে ধরেন বাসের ফিটনেসের চিত্র। থাকানো যায় না, এত বিশ্রী। বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। এতবার বলছি, নিজে ভিজিট করেছি বারবার রাস্তায়। ঘরমুখ মানুষের দুর্ভোগ ও হানিফ ফ্লাইওভারের যানজট কমাতে বিশেষ নির্দেশনা দেন ওবায়দুল কাদের। হানিফ ফ্লাইওভারে সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক, পুরা ফ্লাইওভার চলে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। ঈদ যাত্রায় চন্দ্রা ও গাজীপুরে বিআরটিসি বাসের সংখ্যা আরও বাড়ানোর সুপারিশও করা হয় বৈঠকে। পশুবাহী গাড়ির ব্যাপারে এখানে একটা বাড়তি মনোযোগ লাগবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, লুটেরাদের দখলে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার একদিকে রাজনৈতিক অধিকার হরণ করেছে, অন্যদিকে ধ্বংস করেছে সামগ্রিক অর্থনীতি। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এরপর রাজধানীর বিভিন্ন স্পটে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি নেতারা। 30 মে বিএনপি নেতাকর্মীদের জন্য ভীষণ বেদনার দিন, কারণ এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয় বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। দিনটিকে নানাভাবে স্মরণ করছে বিএনপি। দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। সেখানে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এরপর দুস্থদের মাঝে খাবার বিতরণে নামেন বিএনপি নেতারা। রাজধানীর আগারগাঁও, হাইকোর্ট, নয়াপল্টন ও শাহজাহানপুর এলাকায় গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি মহাসচিব। এছাড়া রাজধানীর মিরপুর, পল্লবী, উত্তরা, ধানমন্ডি সহ মোট 51টি স্পটে খাবার বিতরণ করা হয়। বিএনপির তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে বিদেশে নিয়ে গিয়েছে। বাংলাদেশের দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে হবে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ রয়েছে, সুসংগঠিত রয়েছে এবং উজ্জীবিত রয়েছে। আমরা ঐক্যবদ্ধ থেকে এই আওয়ামী সরকারের পতন ঘটানোর মাধ্যমে বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করব। সিনিয়র নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই এগিয়ে যাবে বিএনপি, আন্দোলন চালিয়ে যাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। শহীদ জিয়াউর রহমান না থাকলে আমরা গণতন্ত্র পেতাম না, শহীদ জিয়া না থাকলে আমরা মত প্রকাশের স্বাধীনতা কি সেইটা থাকতো না।
শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। থেকে উদ্ধার হওয়া দেহাংশ এমপি আনোয়ারুল আজিম আনারের বলে অনেকটাই নিশ্চিত করে ঢাকার গোয়েন্দারা। তদন্তে নেমে প্রাথমিক পর্যায়ে তারা সফল হয়েছেন বলেও দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে মামলার বিষয়ে বেশ কিছু অগ্রগতির কথা জানান তিনি। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্তে ২৬শে মে কলকাতায় যায় ডিবির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের দল। কলকাতায় গ্রেফতার হওয়া জিহাদকে জিজ্ঞাসাবাদ করেন তারা। মরদেহের অংশ ভারতীয় দলের উদ্ধারের চেষ্টাও দেখেন। ভিজিট করেন মূল ক্রাইম সিন সঞ্জীভা গার্ডেন্স। অ্যাপার্টমেন্টের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে কয়েক কেজি মাংসের টুকরো, যা পাঠানো হয়েছে ফরেনসিক টেস্টে। ওই মাংসবিশেষ মানুষের কিনা তা জানা যাবে আনুষ্ঠানিক ফরেনসিক রিপোর্টে। পরে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে তা এমপি আনোয়ারুল আজিমের কিনা। কলকাতায় আরও কিছু ইলেকট্রনিক ডিভাইসের আলামত সংগ্রহ করে ডিবি। 4 দিন পর দেশে ফিরে হারুন আর রশিদ জানান তদন্ত এখন কনক্লুসিভ অবস্থায়। এই মামলাটা কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি। প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। এ মামলায় পলাতক 2 আসামি, একজন হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন, আরেকজন সিয়াম। শাহিন আছে যুক্তরাষ্ট্রে, সিয়াম নেপালে। তাদের গ্রেফতারে 2 দেশ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান গোয়েন্দা দলের প্রধান। বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দিব না। তাদের সহায়তায় তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া যাবে না। তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে পাকড়াও করবই। কলকাতা থেকে ঢাকা আসার পথে সুভাষ বসু বিমানবন্দরেও কথা বলেন হারুন। জানান উদ্ধারকৃত মাংসের ফরেনসিক ও ডিএনএ টেস্টের রিপোর্ট দ্রুত পাঠাতে ভারতীয় প্রশাসনকে অনুরোধ করেছেন তারা। মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যেহেতু ওনাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে, তারা যেন তাকে, যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী, অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। সিয়াম কাঠমান্ডুতে আছে এবং তাকে যেন আমাদেরকে আমরা তার সন্ধান আমরা পেয়েছি। প্রতিকূল আবহাওয়ায় খালসহ বিভিন্ন জায়গায় দেহাংশ খুঁজতে তল্লাশি চালানোয় সিআইডির সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন ডিএমপির ডিবি প্রধান। আশা করেন দ্রুতই এমপি আনার হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটন হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মাধ্যমে বঙ্গবন্ধুর নামে 10টি ক্যাডেট প্রশিক্ষণ বৃত্তি চালু করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আইএমওর মহাসচিব আর্সেনিও অ্যান্টনিও ডমিনগুয়েজ এর সাথে সাক্ষাৎকালে এই প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামুদ্রিক পথে নিরাপত্তা নিশ্চিত করতে আইএমওকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, বাংলাদেশে উন্নত মানের জাহাজ তৈরি হচ্ছে, যা ইউরোপের দেশগুলোতে রপ্তানি হচ্ছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, আইএমও মহাসচিব প্রধানমন্ত্রীর দেয়া প্রশিক্ষণ বৃত্তি চালু করার প্রস্তাবটি গ্রহণ করেছেন। এদিকে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাদেবির্তা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহায়তা চান। বলেন, দেশ 2026 সাল থেকে একটি উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী স্পিচ রাইটার এম নজরুল ইসলাম জানান, ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ফিনল্যান্ড থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য খুব তাড়াতাড়ি একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশ গমনে এখনও নিষেধাজ্ঞা চায়নি দুদক। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। অচিরেই বেনজির আহমেদের বিদেশ যাওয়া ঠেকাতে এবং তাকে বিচারের মুখোমুখি করতে দুদকের প্রতি আহ্বান জানান এই আইনজীবী। আমরা যারা এখানে এই প্রিমাইজে কথা বলতেছি, এই প্রিমাইজও অপরাধী হবে যে একটা বড় ধরনের বড় মাপের একজন অপরাধীকে আপনি চিহ্নিত করেছেন, চিহ্নিত করার পরও উনি চলে গেছে মানে কি, তা এখন মানুষ অ্যাজিউম করবে যে ওনাকে চলে যেতে দেওয়া হয়েছে।
সড়ক মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না, নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে নির্দেশনা দেন তিনি। বলেন, এবার কোরবানির পশুর হাটে অনলাইনে হাসিল দেয়া যাবে, নির্দিষ্ট স্থানে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি করতে হবে। কোরবানির পর 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে হবে। মন্ত্রী বলেন, এবার গাবতলী ব্রিজের উপর চামড়ার বাজার করা যাবে না, এতে বর্জ্য ব্যবস্থাপনায় সংকট হবে। বৈঠকে চামড়া ব্যবস্থাপনা নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উপর ক্ষোভ প্রকাশ করেন এলজিআরডি মন্ত্রী। সড়ক মহাসড়কের উপর বা রাস্তার পাশে যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থনীতির তুলনায় শেয়ার বাজারের সামর্থ্য বাড়েনি, এর ফলে পুঁজির যোগান নিয়ে জটিলতা হচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কথা জানিয়েছেন শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে মেট্রো চেম্বারের সেমিনারে যোগ দেন তিনি। তার আক্ষেপ, ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে এখনও বড় চ্যালেঞ্জ এনবিআর। দেশের পুঁজিবাজারে ত্রাহি অবস্থা, সূচক আর লেনদেনে অস্থিরতা, প্রতিদিনই টাকা খোয়াচ্ছেন বিনিয়োগকারীরা। তাই নতুন বাজেটের প্রস্তাবের আগে কর ছাড় সহ নানা দাবি জানাচ্ছে দুই স্টক এক্সচেঞ্জ। বাজার স্থিতিশীল করতে আলাদা বরাদ্দ চান সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স MCCI সেমিনারে উঠে আসে পুঁজিবাজার প্রসঙ্গ। দেশি বিদেশি ব্যবসায়ীরা তহবিল ও ঋণ সংকটের কথা তুললে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা জানান, শেয়ার বাজার নিয়ে সরকারও চিন্তিত। এত আমাদের অর্থনীতি, এই অর্থনীতিতে যে আমাদের এর থেকে অনেক শক্তিশালী আমাদের পুঁজিবাজার থাকার কথা, তো এটা নিয়েও এখন আমরা আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর বাংলাদেশ ব্যাংক সবার সাথে এবং এনবিআর এর সাথে কথা বলা হচ্ছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আসলে আমাদেরকে পুঁজিবাজারকে আরো শক্তিশালী করতে হবে, এটার জন্য যা যা সংস্কার দরকার সেটা আমরা করব। এ সময় কর ব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, করজালের আওতা না বাড়িয়ে নিয়মিত করদাতাদের চাপে ফেলা হচ্ছে, এভাবে রাজস্ব আহরণ বাড়ানো কঠিন। যারা আপনার ট্যাক্স দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা বেশি ভাবতে, ওদের থেকে আমরা আর বেশি কিভাবে আদায় করতে পারি সেটাই আমরা সবসময় আমরা করতেছি। আমি সবসময় বলে এসেছি সেটা না করে আমাদের ট্যাক্স নেটটা বাড়ানো উচিত এবং ট্যাক্স রেটটা কমানো উচিত। এর আগের আলোচনায় ব্যবসার অনুকূল পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। জানান, সরকার বেশ কিছু খাতে প্রণোদনা দিলেও সরকারি দপ্তরে অপ্রত্যাশিত অনেক ব্যয় গুনতে হয়, যা অস্বাভাবিক। টয়োটা কর্পোরেশনের ট্রেডিং বিভাগ বাংলাদেশে টয়োটা ট্রেডিং নামে ব্যবসা নিবন্ধন করতে চেয়েছিল, কিন্তু তার আগেই স্থানীয় একটি কোম্পানি একই নামে সেই নিবন্ধন নিয়ে নিয়েছে। জাপানের আরও দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। বাংলাদেশে নতুন কেউ ব্যবসা করতে এলে তাকে 150 ধরনের অনুমোদন নিতে হয়, সেজন্য যেতে হয় 23টি সরকারি দপ্তরে। অন্যান্য দেশে ব্যবসার অনুমোদন এত জটিল না, কিন্তু বাংলাদেশে এটি বেশ অস্বাভাবিক। নীতি নির্ধারকরা জানান, নতুন বাজেট প্রস্তাবের পর জুলাই থেকে দেশে মূল্যস্ফীতি কমবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঝুলেই রইল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় ইস্যু। থাইল্যান্ডের ইতালথাইয়ের শেয়ার চাইনিজ শ্যানডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের স্থিতাবস্থাতেই থাকবে। সমাধান হবে সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালতের অনুষ্ঠিত প্রথম বৈঠকে। সেখানে মীমাংসা না হলে 3 মাস পর জানাতে হবে আপিল বিভাগকে। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশের পর বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার হস্তান্তর ইস্যুর শুনানি। যথারীতি ইটালথাইয়ের পক্ষে দাঁড়ান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ, আর চাইনিজ কোম্পানির পক্ষে লড়েন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী। শুনানির এক পর্যায়ে উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি M ইনায়েতুর রহিম বলেন, সবাই কোম্পানির পক্ষে দাঁড়িয়েছে, দেশের পক্ষে কেউই নেই। আদালত চায় প্রজেক্টটা সুন্দরভাবে চলুক। পরে আদেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। বলেন, সিঙ্গাপুরের আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি আদালতের প্রথম বৈঠক পর্যন্ত স্থিতাবস্থায় থাকবে শেয়ার হস্তান্তর। কোর্ট বললেন যে এই যে সিয়াকে যে আরবিট্রেশন প্রসিডিংটা চালু হয়েছে, এটার ফার্স্ট সিটিং পর্যন্ত একটা স্ট্যাটাস করে দিলেন। তার মানে কি, যেদিন সিয়াকের আরবিট্রেশনের ফার্স্ট সিটিং কমেন্স হবে, তারপর আর স্ট্যাটাস থাকবে না, কাজ
অতি সহসা শুরু আর কোনো সম্ভাবনা নাই। এমন আদেশের ফলে বন্ধই থাকছে দুই বিদেশি ব্যাংকের অর্থ ছাড়, ফলে কাজও বন্ধই থাকলো। অতীতে হাইকোর্ট ডিভিশন এই বিষয়ে একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের ক্ষেত্রে 7 অ্যাপ্লিকেবল না। আজকে মহামান্য আপিল বিভাগ সেই সিদ্ধান্তটাকে ওভাররুল করে 7 এর বিষয়ে হাইকোর্টের যে রায় সেটার উপরে সিদ্ধান্ত দিয়েছেন। এই প্রজেক্টে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটালথাইয়ের 51% আর চাইনিজ শ্যাংডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায় বাকি 49%। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। ভারত এবার রেল ট্রানজিট চায়। প্রস্তাব অনুযায়ী দর্শনা স্টেশন থেকে বাংলাদেশের ভেতর দিয়ে চিলাহাটি স্টেশন হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেতে চায়। এতে করে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শিলিগুড়ি যেতে 100 কিলোমিটার পথ কমবে। প্রস্তাবটি বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। পশ্চিমবঙ্গের গেদে থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন চলে। এই যাত্রাপথে 100 কিলোমিটার দূরত্ব কমাতে চায় দেশটি। তাই বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে নীলফামারীর চিলাহাটি বন্দর হয়ে বেরোতে চায় ভারতীয় রেল। এজন্য পরীক্ষামূলক ট্রেন চালাতে অনুমতি চেয়েছে দেশটি। সেই প্রস্তাব বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের সিগন্যালের অপেক্ষায় আছে। দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত এই আমাদের হচ্ছে ঈশ্বরদী, সান্তার, পার্বতীপুর হয়ে এই রুটটি এটি দিতে চায়, ব্যবহার করতে চায় মানে টায়ার লাইনের জন্য তারা প্রস্তাবনা দেয়। তবে আপাতত পণ্যবাহী পরিবহন করতে চায় তারা। রুটটি যদি ব্যবহারই করতে হয় তাহলে আমরা চাইবো যে এটার সঙ্গে নেপাল এবং ভুটানকে ইনক্লুড করতে। কোনো আন্তঃমন্ত্রণ সভায় সিদ্ধান্ত হবে, পরে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এটা জানাতে পারবো। ভারতকে এই রেল ট্রানজিট দেওয়ার ব্যাপারে ইতিবাচক সরকার। তো তারা এটি ট্রান্সশিপমেন্ট ট্রানজিটের ব্যাপারে তারা বলছে যে এটা যেভাবে হতে পারে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলোকে সুসংহত করেই আমরা এ বিষয়ে আগাতে পারবো। আর ফ্রেট ট্রেন প্রতিদিন তো 2-4-5টা আসে না, একটা দুটো করে আসে, তাতে খুব বেশি একটা সমস্যা হবে না। আর চললে আমাদের বাংলাদেশের সরকারের রাজস্ব আয়ত অনেক অংশে বৃদ্ধি হবে। আন্তর্জাতিক নীতি অনুযায়ী ট্রানজিট দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। তবে ভারসাম্যপূর্ণ চুক্তি না হলে সেই ট্রানজিট একসময় টিকবে না বলেই মত বিশেষজ্ঞের। যেহেতু একটা বন্ধুপ্রতিম রাষ্ট্র চেয়েছে, হয়তো সরকার দেবে, কিন্তু এখানে আমাদের প্রাপ্যতাটা নিশ্চিত করতে হবে নেগোসিয়েশনের মাধ্যমে। দেশপ্রেমের কথা চিন্তা করে এটাকে হিসাব করি, তাহলে আমি বলবো এটা একটা উইন উইন সিচুয়েশন হবে। পেশাদারিত্বটা দেখাতে হবে, রাষ্ট্রের স্বার্থটা রক্ষা করার মতো মানসিকতাটাও কিন্তু দেখাতে হবে। 7 সিস্টার সহ সীমান্তবর্তী প্রদেশগুলোতে বাংলাদেশের দেওয়া ট্রানজিটের সুফলভোগী ভারত। তবে দেশটির কাছ থেকে অনেক ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ, আছে এমন সমালোচনাও। বাংলাদেশের ভিতরে এক ধরনের কিন্তু ন্যারেটিভ আছে যে হ্যাঁ, রাজনৈতিকভাবে আমরা হয়তো অনেক কিছু স্বীকার করে নিচ্ছি, যেটা আসলে স্বীকার করা উচিত নয়। রাজনীতিবিদদেরকে যে দোষ দেওয়া, সেটা থেকে বের হয়ে এসে আমাদের যদি দক্ষতার উন্নয়ন আমরা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো চুক্তি থেকে একটা ভালো ফলাফল অর্জন করতে পারবো। ভারতীয় ট্রেন এই রুটে চললে নতুন করে কোনো বিনিয়োগের দরকার নেই। ভারতীয় ট্রেন সরাসরি চলতে পারে বা বাংলাদেশের অংশে আমাদের ইঞ্জিন দিয়েও চলতে পারে। সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানাচ্ছে রেলওয়ে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে রাফায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবের মাত্রা বেড়েই চলছে। তেল আবিবের সেনাদের ট্যাঙ্ক রাফার কেন্দ্রস্থলে পৌঁছানোর পর প্রাণ গেছে অন্তত 37 ফিলিস্তিনি, যার মধ্যে বেশিরভাগই নিহত হয়েছে নিরাপদ ঘোষিত এলাকাগুলোতে চালানো হামলায়। নিরাপদ ঘোষিত বিভিন্ন তাঁবুতে ইসরায়েলি বর্বরতায় গত 4 দিনে মৃত্যু হয়েছে 66 ফিলিস্তিনির। এদিকে গাজার অন্যান্য অংশেও চলছে ইসরায়েলি আগ্রাসন। নুসাইরাত ক্যাম্পে প্রাণ গেছে 4 জনের। এদিকে প্রায় 8 মাসের ইসরায়েলি আগ্রাসনে উপত্যকা জুড়ে মৃত্যু হয়েছে 36,000-এর বেশি ফিলিস্তিনির, যার মধ্যে 15,000-এর বেশি শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে 10,000-এর উপর। আইসিসি টি20 বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। এর আগে ডালাসের বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ। তবে ডালাসের নেটে অনুশীলন করেছিল টিম টাইগার্স। অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন লিটন ও শান্ত। এছাড়া লিটন যখন ব্যাট করছিলেন নেটে, পেছনে কিপিং করছিলেন অনিক। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন 2 সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ ও
সাকিব। বল হাতে ফিরেছেন তাসকিন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে শনিবার ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলে নিজেদের পরখ করার সুযোগ পাচ্ছেন শান্ত লিটনরা। টি-20 বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসএসকে। 9 জুন ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে ড্রোন হামলার হুমকি দিয়েছে তারা। হামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই ম্যাচ ভেন্যু নাসাউ কাউন্টিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সব মিলিয়ে বিশ্বকাপের 8 ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। বাংলাদেশ সময় 2 জুন শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। 9 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ এই ম্যাচে লোন উলফ আক্রমণের হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসআইএসকে। একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়েছে। যে গ্রাফিক্সটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়াস্ত্র। নিচের অংশে সাদা ও লাল অক্ষরে লেখা, তোমরা ম্যাচের অপেক্ষায় আছো আর আমরা আছি তোমাদের অপেক্ষায়। হামলার হুমকি পাওয়ার পর এই ম্যাচের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশকে বলেছি নিরাপত্তা জোরদার করতে। এর মধ্যে রয়েছে আইনের প্রয়োগ, নজরদারি এবং যাচাই বাছাই করা। জনগণের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয় তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার কথাও গণমাধ্যমে উল্লেখ করেছেন। নাসাউ কাউন্টির একটি ভিডিও ক্লিপ যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সন্ত্রাসী গোষ্ঠী সেই লোন উলফ হামলার কথা জানিয়েছে। যখন একটি ম্যাচ চলাকালীন বিশাল ভিড় থাকে তখন সবকিছু বিশ্বাসযোগ্য মনে হয়। আমরা এই ব্যাপারে কড়া নজর রাখছি। হুমকির বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। সবার নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম অগ্রাধিকার। আইসিসির খুব ভালো এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আছে। এই আয়োজনে যে কোনো ধরনের ঝুঁকি কমাতে বৈশ্বিক পরিস্থিতিতে নজর রাখার পাশাপাশি আয়োজক দেশের কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করা হচ্ছে। ক্রীড়াঙ্গনে আইএসের হামলার হুমকি নতুন নয়। কদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল ম্যান সিটি সেমিফাইনাল ম্যাচেও হামলার হুমকি দিয়েছিল জঙ্গি গোষ্ঠীটি। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।